দেখুন, একথা সত্য যে এবার ভোটে বেশ একটা টানটান উত্তেজনা ছিল, তবে দীর্ঘ অপেক্ষার শেষে বিপুল ভোটে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এই লড়াকু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি অবস্থা? তার দল যেমন গোহারা হেরেছে, ঠিক তেমনি তিনি নিজেও তার একেবারে নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছে। অনেকেই মনে করছেন যে এমনটাও সম্ভব। বাংলার রায়ের পর উত্তরটা কিন্তু বড়ই সোজা, হ্যাঁ সম্ভব। যখন কোনো একটি রাজনৈতিক দলের বেনিয়মের ঘোড়া ভরে যায়, তখন সেই শাসককে চলে যেতে হয়। সে শাসক যতই শক্তিশালী হোক না কেন। 2011 সালে বামেরা হেরে যাবে কেউ ভেবেছিল? মানুষ হারিয়েছিল বামেদের। এবার মানুষ হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দল তৃণমূল কংগ্রেসকে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন সব জায়গায়। বিজেপির কাছে হেরেছেন 207টি আসনে, বাম জোটের কাছে হেরেছেন 2টি আসনে, এমনকি কংগ্রেসের কাছেও হেরেছেন 2টি আসনে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন হারবে? এই উত্তরটাও বড় সোজা। নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2016 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন বাংলার সবকটি আসনে তিনি প্রার্থী। তার মুখ দেখেই মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি। যদি সব জায়গায় প্রার্থী তিনিই হন, তবে সব জায়গায় হেরেওছেন তিনি। কিন্তু সেই হারের দায় স্বীকার করে পদত্যাগটা করতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হায় রে ক্ষমতা! কিন্তু প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করে বাংলার মানুষ 34 বছরের বামেদের যে জগদ্দল পাথরটাকে সরিয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে বাংলার মানুষের আস্থাটা উঠে গেল কেন? কতটা দায় রয়েছে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটা তৈরি করেছিল মূলত সিপিএম এর বিরোধিতা করে। শুধুমাত্র সিপিএম এর বিরোধিতাই ছিল ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র এজেন্ডা। আর সেই এজেন্ডাকে সামনে রেখেই তিনি রাজনৈতিক লড়াই লড়ে গেছেন, যা বিরোধী আসনে থাকাকালীন হয়তো একেবারেই সঠিক ছিল। কিন্তু তারপরে দলটিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিশা দেখাতে পারেননি। দলটির কোনো নীতি বা আদর্শ ছিল না। পরবর্তীতে ওই দলটির একটাই নীতি হয়ে দাঁড়ায়, আর তা হলো দুর্নীতি। 2011-তে জয়লাভের পরেই প্রথম সামনে আসে সারদা কাণ্ড সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারি, যেখানে জড়িয়ে পড়েন একের পর এক তৃণমূলের তাবর নেতা। বাংলার মানুষ প্রথম দেখল যুব সমাজকে কান্নায় ভেঙে পড়তে। এ কথা ঠিক যে ওই চিটফান্ড সংস্থাগুলো গজিয়ে উঠেছিল সিপিএম তথা বামফ্রন্টের আমলে, কিন্তু তারপরেও কোনো একজন সিপিএম নেতার নাম কিন্তু এই গোটা কাণ্ডের সঙ্গে জড়ালো না। জড়ালো কারা? মদন মিত্র, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষ। প্রথম ধাক্কা খেল বাংলার পরিবর্তনকামী মানুষ, যারা বিরাট আশা করে সিপিএম এর 34 বছরের জামানার অবসান ঘটালো। তারা নিজেদেরকে বোঝালো এটা ভেবে হয়তো না বুঝেই ওরা ওই তৃণমূল কংগ্রেসের নেতারা ভুল করে ফেলেছে। প্রথম সরকারে এসে হয়তো কেউ একটু লোভ সামলাতে পারেননি, কিন্তু চিটফান্ড কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই বাংলার বুকে ঘটে গেল এক বিরাট বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের নাম ছিল নারদা কাণ্ড। ঠিক 2016 সালে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে প্রথম বিধানসভা নির্বাচনের আগেই সামনে এলো ওই নারদা স্ট্রিং অপারেশন, যা পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম বিতর্কিত একটি ঘটনা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে একেবারে ক্যামেরার সামনে নগদ টাকা নিতে দেখা গিয়েছিল। সাংবাদিক ম্যাথু স্যামুয়েল একটি কাল্পনিক কোম্পানি ইম্প্যাক্স কনসালটেন্সির প্রতিনিধি সেজে এই স্ট্রিং অপারেশনটি চালিয়েছিলেন। স্ট্রিং ভিডিওতে যাদের সরাসরি টাকা নিতে দেখা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম নাম ছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায় সহ আরো অনেক হেভিওয়েট নেতা। দেখুন,
এই যে ক্যামেরার সামনে নগদ টাকা নেওয়ার ভিডিও, যা আইনত প্রশ্নের পাশাপাশি নৈতিকতার ভিত্তিকেও কিন্তু নাড়িয়ে দিয়েছিল। মানুষের মনে প্রশ্ন উঠেছিল, এই কি তাহলে সেই পরিবর্তন যার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর এই নারদা কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই 2016 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বলতে শুরু করলেন কি, ভুলে যান কে প্রার্থী, মনে করুন আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। বাংলার আম জনতা ভেবেছিল, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আর হাত পেতে কারোর কাছ থেকে টাকা নেননি, টাকা নিতে দেখা গেছে অন্য সমস্ত নেতাদের। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে কেন? কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টারের নিচে লেখা থাকতো একটাই লাইন, সততার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2016 সালে বাংলার মানুষের কাছে হাত জোর করে বলছেন তিনি প্রার্থী, তার মুখ দেখে তৃণমূলকে ভোট দিন, বাংলার মানুষ তখন ভাবল, সত্যি তো চুরি চামারির সাথে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ নেই। তাই 2016 সালে ফের একবার বিপুল ভোটে জিতে সরকারে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরেছিল তৃণমূল কংগ্রেসে। বাম কংগ্রেস প্রথমবার সেবার জোটবদ্ধ হয়ে লড়াই করেও কিচ্ছু করতে পারেনি তৃণমূলের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পর সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শিক্ষা নিয়েছিলেন? দলের মধ্যে যারা চোর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন? দলটাকে চৌর্যবৃত্তি থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা করেছিলেন? সারদা কাণ্ড সহ গোটা চিটফান্ড কেলেঙ্কারি হোক কিংবা নারদা কাণ্ড, কোনো কিছু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কোনো শিক্ষা নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তবে ওই যে একটু আগে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লেখা থাকতো সততার প্রতীক। শুধুমাত্র অদ্ভুতভাবে সেই সততার প্রতীক লেখাটা বন্ধ হয়ে গিয়েছিল। 2016 পর থেকে আর কোথাও ওই সততার প্রতীক লেখা লক্ষ্য করা যায়নি। তবে কি সেদিন থেকেই একেবারে গোটা দলটাকে অফিসিয়ালি চৌর্যবৃত্তিতে নামিয়ে দেওয়া হয়েছিল? আজ এই প্রশ্নটা উঠছে, কারণ 2016 পর থেকে সামনে আসতে থাকে একের পর এক তৃণমূলের দুর্নীতি। 2018 থেকে 2021 মধ্যে সামনে আসে কয়লা পাচার কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, গরু পাচার কাণ্ড, রেশন দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি তো তৃণমূলের সিন্ডিকেট রাজ আর ওই কাঠমানি সংস্কৃতি গোটা বাংলার ঐতিহ্য হয়ে উঠেছিল। কয়লা পাচার কাণ্ড, যেখানে অভিযোগ ওঠে অবৈধ কয়লা খনি থেকে কোটি কোটি টাকার কয়লা পাচার হওয়ার, আর সেই তদন্তে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে, যার অন্যতম নামটি হলো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় তদন্ত করছে ইডি। মূলত তারা আর্থিক তছরূপ বা ওই মানি লন্ডারিং এর দিকটি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার দিল্লি এবং কলকাতায় তলব করা হয়েছে। আর আজ দেখুন, তৃণমূল কংগ্রেস হেরে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাই ওই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলছেন। কিভাবে একজন সাংসদ হয়ে প্রাসাদ সমবাড়ি তৈরি করলেন? কেন একজন সাংসদের আগে পিছে এত গাড়ি ঘুরে বেড়াতো? কেন একজন সাংসদকে এত বাড়তি নিরাপত্তা দেওয়া হতো? এমন নানা প্রশ্ন উঠছে একেবারে তৃণমূলের অভ্যন্তরেই। তৃণমূলের নেতারাই মনে করছেন আজ তৃণমূল হেরে গেছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। না না, এ কথা আমি বলছি না, এ কথা তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেকের বারবারন্তর ওপর কোনো কন্ট্রোল করতে পেরেছিলেন কি? উত্তরটা আমার আপনার সবার জানা। কয়লা পাচার কাণ্ডে এই 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টর মোট 482.22 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কয়লার পাশাপাশি আবার কি এলো?
গরু পাচার। 2019 থেকে 2022 সালের মাথায় গরু পাচার কাণ্ডেও সীমান্তে রাজ্য হিসেবে এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। এই কাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে ওই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মানে কেষ্ট, তাকে 2022 সালে সিবিআই গ্রেপ্তার করে। দীর্ঘ সময় তিহার জেলে থাকার পর 2024 সালের শেষ দিকে তিনি এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল জামিনে মুক্তি পান। এছাড়াও অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে প্রচুর বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে যে বীরভূমের বিভিন্ন হাট থেকে গরু কিনে ইলামবাজার হয়ে সীমান্তে নিয়ে যাওয়া হতো। কিন্তু এত কিছুর পরেও হুঁশকি ফেরেনি ওই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সমস্ত কিছুই জানতেন না তিনি, তাই কি হয়? এরপরেও উঠে আসে আবার কাটমানির অভিযোগ। অভিযোগ ওঠে সরকারি প্রকল্পের সুবিধে পেতে হলে স্থানীয় নেতা বা কর্মীদের টাকা দিতে হয়। এমনকি তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী যাই বলি না কেন, ওই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে একেবারে বলতে বাধ্য হয়েছিলেন যে কাটমানি ফেরত দিন। কিন্তু প্রকাশ্যে আদেশ দেওয়া এক বিষয়, আর অভিযোগ খতিয়ে দেখে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়াটা আর একটা বিষয়। দ্বিতীয় পদক্ষেপ নিতে মমতাকে বা তার দলকে বা সরকারকে কখনোই দেখা যায়নি। 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের পর ত্রাণ বিতরণ নিয়েও অভিযোগ উঠেছে ওই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারা নাকি ত্রাণ চুরি করেছে। আইরে কি অভিযোগ! যেখানে বলা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত আর দলীয় ঘনিষ্ঠরা সুবিধে পেয়েছে। ভাবুন তো, এই অভিযোগ কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, দলীয় ব্যর্থতা, নাকি মানবিকতার জায়গায় একটা সবচেয়ে বড় আঘাত? আর এই সব কিছুকে ছাপিয়ে যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে মেধার বদলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সামনে আসে। আদালত হস্তক্ষেপ করে, তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সিবিআই। গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরো একাধিক তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তি মন্ত্রীরা। আর এই ঘটনা সরাসরি শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। বাংলার মানুষ এই প্রথমবার দেখলো কোনো একটি ফ্ল্যাটের ভেতর থেকে টাকার পাহাড় উদ্ধার হতে। এত টাকা বাংলার মানুষ একসঙ্গে কখনো দেখেনি। সাধারণ মানুষ ভাবলো এটাও হয়, এটাই পরিবর্তন। আর ওই টাকা চাকরি চুরির টাকা হয়ে থাকলে তা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না, এমনটাও হয়। একদিকে যখন এই দুর্নীতি প্রকাশ পাচ্ছে, তখন অন্যদিকে রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস ওই বৈধ চাকরি প্রার্থীরা হকের চাকরির দাবিতে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন, মাথার চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন, আর পুলিশের লাঠি, জুতো, লাথি খাচ্ছেন। এর পাশাপাশি আবার হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল ওই 26,000 শিক্ষকের চাকরি। হাহাকার নামলো গোটা রাস্তা জুড়ে। কান্নায় ভেঙে পড়লেন এ বাংলার যুবক যুবতীরা। বাংলার মানুষ এ ছবি দেখবে বলে কিন্তু পরিবর্তন আনেনি 2011-তে। বাংলার মানুষ এ ছবি দেখার অপেক্ষায় ছিল না, ভাবেইনি কখনো। কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি? কি ব্যবস্থা নেওয়া হলো? ওই ধামার উপর ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা হয়ে গেছে। কাজের কাজ কিচ্ছু হয়। ওই 26,000 শিক্ষকের চাকরি বলুন, আর ওই বৈধ চাকরি প্রার্থীদের চোখের জল বলুন, কোনো কিছুই কিন্তু বিফলে যায়নি। সেটা ক্রমশই কিন্তু প্রকাশ্য হচ্ছে। এখানেও শেষ নয়, একের পর এক সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতির বিষয়।
সিবিআই এর চূড়ান্ত চার্জশিট অনুযায়ী অন্তত 16টি পুরসভায় সরাসরি টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। এরপর রেশন দুর্নীতি, যা মূলত সাধারণ মানুষের জন্য বরাদ্দ চাল গম খোলা বাজারে পাচার করার সঙ্গে যুক্ত। তদন্তকারীদের মতে এই কেলেঙ্কারিতে প্রায় 10,000 কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। সরকারি গুদাম থেকে আসা চাল গমের প্রায় 30% খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো। সরকারি ছাপ মারা বস্তা বদলে সাধারণ বস্তায় ভরে রেশন সামগ্রী সাধারণ দোকানে বা বিদেশেও রপ্তানি করে দেওয়া হতো। কৃষকদের থেকে ধান কেনার নামে ভুয়ো নথিপত্র তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করা হতো। এই দুর্নীতির কাণ্ডারি হিসেবেই উঠে আসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর নাম। 2023 সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত ইডি এই মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগীদের প্রায় 400 থেকে 500 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আর এবার ওই সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই 2026-এর বিধানসভা নির্বাচনে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থী করেছিলেন হাবড়ায়। ভাবুন একবার, এটা কি মানুষের অধিকারের সঙ্গে মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা নয়, অন্যায় নয়? সেটা ভাবার কিন্তু চেষ্টা ছিল না ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি মনে করেছিলেন তিনি বাংলার ভাগ্য বিধাতা, তিনি যা করবেন সেটাই ঠিক। মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। জনতার রায়ে 31,462 ভোটে হেরে গিয়েছেন মমতার ওই স্নেহধন্য বালু। আর এতক্ষণ যা যা আমি বললাম, সেই সমস্ত দুর্নীতির সময়কালে পুরো সময় জুড়ে বিরোধীদের অভিযোগ ছিল রাজ্যে প্রশাসন আর শাসক দল বলে আলাদা কিছু নেই, বরং একে অপরের সঙ্গে একেবারে মিশে গিয়ে এমন একটা কাঠামো তৈরি হয়েছে যেখানে জবাবদিহির জায়গা ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল শিক্ষা নেয়নি। এতদিন তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি ছিল এই সবই নাকি রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তাদের দলকে চাপে রাখার কৌশল। কিন্তু মমতার মতন দক্ষ নেত্রীর কেন একবারও মনে হলো না যে যদি সবই রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তবে এতগুলো ঘটনায় কেন বারবারই একই ধরনের অভিযোগ সামনে আসছে? কেন সাধারণ মানুষ বারবার একই অভিজ্ঞতার কথা বলছে? কেন নিয়োগ, ত্রাণ, রেশন প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের হক মেরে দেওয়ার অভিযোগ উঠছে তার দলের বিরুদ্ধে? এসব কি একবারের জন্য মাথায় নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরজি করে ট্রেনি ওই চিকিৎসক কাদম্বিনীর নারকীয় হত্যার বিচার চেয়ে তোলপাড় হয়েছিল গলি থেকে রাজপথ, রাজ্য থেকে দেশে ছড়িয়ে পড়েছিল, এমনকি বিদেশের অলিতে গলিতেও প্রতিবাদ আছড়ে পড়েছিল? ঠিক তখনই ওই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ছিল একেবারে অন্য সুর। যখন কাদম্বিনীর যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে তার পরিবারের কান্নার আর্তনাদে যন্ত্রণার সমব্যথী গোটা দেশ, গোটা বিশ্ব, তখন মহিলা হয়েও এই রাজ্যের তৎকালীন বা ওই বিদায়ী মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, পুজোতে ফিরতে। মানুষ প্রশ্ন তুলেছেন এ কেমন যন্ত্রণা উপলব্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের? নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন নামেই মমতা, মুখ্যমন্ত্রীর অন্তরে কোনো মমতা নেই। নিন্দুকেরা বলেছেন যেন কানা ছেলের নাম পদ্মলোচন। প্রশ্ন উঠছে গত 15 বছরে রাজ্যে ভারী শিল্প কোথায়? সেক্টর 5-এর পর একটা সেক্টর 6 বা 7 কোথায়? তবে কি বাংলার তরুণ মেধা উচ্চশিক্ষার পর পেটের তাগিদে পশ্চিম বা দক্ষিণ ভারতেই পাড়ি জমাতে হবে? এই প্রশ্নও কিন্তু উঠে আসছিল। তারপরেও হুঁশ ফেরেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার ফল আজ তাকে ভোগ করতে হচ্ছে। এটাই হবার ছিল। যদিও মানুষের রায় মেনে নিতে পারছেন না তৃণমূল সুপ্রিমো, যে কারণে হেরে গিয়েও তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না। তবে কি ক্ষমতার মায়া লোভ ত্যাগ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এ প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। কেন বাংলার মানুষের রায়কে কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন তিনি? তাহলে কি মানুষের জন্য নয়,
ক্ষমতার লোভেই মানুষকে জাস্ট 15টা বছর ধরে ধোঁকা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত উদ্ধত্ত কি একজন জনপ্রতিনিধির মানায়? তিনি কি এবার শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবেন, নাকি মমতার মতোই অলীক স্বপ্নে ভেসে নিজেদের হেরে যাওয়াকে ভুলভাল কারণ দেখিয়ে জাস্টিফাই করার চেষ্টা করবেন? সব মিলিয়ে আজ প্রশ্নটা শুধু একজন নেত্রী বা একটি দলের হার বা জয়ের নয়, বরং বিশ্বাসযোগ্যতার। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন। উত্তর হয়নি। 2026-এর ভোটের ফলাফলই তারই প্রমাণ। দীর্ঘদিনের শাসনে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ, দলীয় প্রভাব এবং একের পর এক দুর্নীতির অভিযোগ, এই সব কিছু মিলিয়ে মানুষের মনে যে ক্ষোভ জমেছিল তাই নির্বাচনে বিস্ফোরিত হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কাছে মমতার পরাজয় শুধুমাত্র রাজনৈতিক ধাক্কা নয়, এটি একটি প্রতীকী বার্তাও বহন করে। এটাই প্রমাণ করে যে জনতার রায় কখনো স্থায়ী নয় এবং মানুষ সুযোগ পেলেই তার মত বদলাতে পারে। গণতন্ত্রের এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। এখানেই পরিষ্কার যে সাধারণ মানুষের অভিজ্ঞতা, বঞ্চনার অনুভূতি এবং স্বচ্ছতার অভাব, এই বিষয়গুলোকে উপেক্ষা করলে তার রাজনৈতিক মূল্য একদিন দিতেই হবে। এখন দেখার বিষয়, এই ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আত্মসমালোচনার পথে হাঁটে কিনা। যদিও সেই সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। ফলে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে। আজ এ পর্যন্তই। নমস্কার।